সরি ভাই, হ্যাঁ না। আসসালামু আলাইকুম, আপনাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ধন্যবাদ এই হেল্পের জন্য। দরকার 10 মিনিট ক্লাস বেশি হবে আজকে, আল্লাহ যদি বাঁচা রাখে। এখন আপনি বলেন, এক ভাই একটা রেফারেন্স দিচ্ছে যে, এখন আমি তাহলে একটু ব্যাখ্যা করি মনে রাখার সুবিধাতে। আচ্ছা ভাই, একজন ফেসবুকে লেখছে যে এই যে কি এই কোম্পানির ব্যাট 15%, এটা কোথায় বলা আছে? এখন আপনাদের যদি কেউ প্রশ্ন করে, তাহলে এরকম যদি প্রশ্ন করে যে এই পণ্যের ব্যাট যে 15%, এটা কোথায় বলা আছে, তখন উত্তর দিবি কী দিবেন জানেন? আপনি বলবেন যে ব্যাট যে 5%, 7.5%, 10%, সুনির্দিষ্ট ট্রেডিং ব্যাট 5%, এগুলি তৃতীয় তফসিলে বলা আছে না ভাই? এগুলো না হলেই তো 15%। হ্যাঁ এই ভাই সুন্দর সে। তারপরে হলো অব্যাহতি, এটা বলা আছে প্রথম তফসিলে, ঠিক না, এসারতে। তাহলে কোথাও যদি কোনো রেফারেন্স না থাকে, তাহলে ধারা 15 যে ব্যাট 15% না, কি বলেন? কোথাও যদি জি জি রেফারেন্স না পান, তাহলে ধারা 15 যে ব্যাট 15%, তাহলে তাকে বুঝাইতে হবে যে ভাই ধারা 15 যে ব্যাট যে 15%, এটা লিখিত নাই, কিন্তু 15% যে না, এটা বিভিন্ন জায়গায় লিখিত আছে, এটা যে প্রমাণ করতে হবে। ঠিক তেমনি সহগ দিবেন না লেখা আছে, বুঝেন? দুইটা রেফারেন্স বলি। বিধি 21-এ বলা আছে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান রেয়াত না নিলে সহগ দেওয়া লাগবে না। একটা রেফারেন্স পাইছেন ভাই? বিধি 21-এ বলা আছে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান রেয়াত না নিলে কি করবে না, সহগ দিবে না। রেয়াত নিলে দিতে হবে না, রেয়াতের শর্ত হিসাবে, বুঝতে পারছেন? শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান না না রেয়াত দেওয়া না। এখন রপ্তানিকারক তাহলে রেয়াত না নিলে সহগ দিবেন, এটা তো প্রমাণ পাইছেন বিধি 21। আর 2020 সালের 8 নম্বর ব্যাখ্যা বলা আছে সেবা প্রদানকারী রেয়াত না নিলে সহগ দিবে না। দেখেন রেফারেন্স দুইটা ক্লিয়ার কিনা, তথ্যসূত্র সহ। জি, তার মানে 2020 সালে দিবে না, এর বাইরেগুলো দিবে। হ্যাঁ 2020 সালে 8 নম্বর ব্যাখ্যায় সেবা প্রদানকারী রেয়াত না নিলে সহগ দিবে না, বিধি 21 অনুযায়ী রপ্তানিকারক রেয়াত না নিলে সহগ দিবে না। কিন্তু রেয়াত নিলে দুজনকে সহগ দিতে হবে, এছাড়া অন্যরা সহগ দিবে না, কোনো প্রমাণ আছে কিনা বলেন? বলছি অন্যরা সহগ জমা দিবে না, এমন কোনো প্রমাণ আছে? ভাই লাভটাপ তো পরে বুঝেন, আগে বলেন যে সহগ দিতে হবে না, প্রমাণ আছে কিনা। না অন্যরা নেই, এই না থাকাটাই লাভ বড় লাভ প্রমাণ দিতে লোকসান হবে। আমরা 2 মিনিট পরে বুঝতেছি, একটু ওয়েট করেন। তাহলে এখন আপনি বলেন রেয়াত নিলে সহগ দিতে হবে, এটা ফরজ, সবাই কি বলেন? আচ্ছা রেয়াত না নিলেও সহগ দিতে হবে না কমপ্লেক্স থাকার জন্য? নাহলে ধারা 85 অনুযায়ী বলা আছে যে জি সহগ যথাযথভাবে সহগ না জমা দিলে 10,000 টাকা করে ফাইন। এখন এটা কিন্তু বলে নাই প্রতি আইটেমের জন্য 10,000, না প্রতি মাসের জন্য 10,000, না প্রতি বিলোপিটির জন্য 10,000, এটা কিন্তু বলা নাই, বুঝতে পারছেন? এই দেখাই দিই, দেখেন এই যে ইয়াতে বলা আছে। আচ্ছা আমি রেফারেন্সগুলো আগে দেখাই। 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা, এই দেখেন 2020 সালে জাকির স্যারের বই সুবিধা কি দেখেন, এইভাবে এই যে সহগ সংক্রান্ত ধারাগুলি এখানে দেওয়া আছে, 32-এর 5, 46-এর 1, হ্যাঁ 1-এর ড, 85-এর 1-এর, এইভাবে কি 107-এর 2 বলা আছে। কোনো বিধিমালা আছে, বিধি 21-এ বলা আছে রপ্তানিকারক সহগ দিবে না। সহগ নিয়ে কি কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই, সহগ নিয়ে কোনো আদেশ জারি হয় নাই, সহগ নিয়ে কোনো বিশেষ আদেশও কি জারি হয় না, কিন্তু একটা ব্যাখ্যা আছে। এই যে 2020 সালের 8 নম্বর ব্যাখ্যা বলা আছে, এই দেখেন এই যে কি বলছে যে সুতরাং সেবা সরবরাহের ক্ষেত্রে উপকরণ উৎপাদ শখ 4.3 ঘোষণার প্রয়োজন নেই। তাহলে বলেন সেবা প্রদানকারী শখ দিবে রেয়াত না নিলে? রেয়াত না নিলে দিবে না, দেওয়া লাগবে না। হ্যাঁ আর একটা হলো 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা বলা আছে, দেখেন এই যে এখানে এখানে বলে এই যে উপকরণ উৎপাদক ঘোষণা বিধি 21, বিধি 21-এ বলা আছে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এইরূপ ঘোষণা প্রদান করিতে হইবে না। তাহলে এই দুইজন যে শখ দিবে না, রেফারেন্স তো পাইছেন। এখন দেখেন শখ না দিলে কি হবে। এই যে ধারা 85, এই যে ধারা 85, হ্যাঁ এটা ধারা 85, এই যে 85 ব্যর্থতা অনিয়ম ও ফাঁকির ক্ষেত্রে জরিমানা আরোপ। এখানে বলা আছে দেখেন নির্ধারিত সময়ের মধ্যে উপকরণ উৎপাদ শখ
ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট দাখিল না করিবার ব্যর্থতা 10,000 টাকা পর্যন্ত জরিমানা। তাহলে কি বললেন বলেন? এখানে আরেকটা দ্বারা আছে দেখেন, রেকর্ডপত্র নির্ধারিত পদ্ধতি সংরক্ষণ করিবার ব্যর্থতা অনিয়মের জন্য 10,000 টাকা পর্যন্ত জরিমানা। তাহলে দুই দ্বারাতে আপনার যদি ফাইন করে দেয় ইনকেস শখ না দেওয়ার জন্য 10,000 টাকা, আর শখ না দেওয়ার কারণে আপনি রেকর্ডপত্র ঠিক মতো রাখেন নাই এই জন্য 10,000 টাকা, 20,000 টাকা ফাইন করতে পারে কিনা বলেন? করতে পারে? এখন কোথাও কি বলা আছে প্রতি আইটেমের জন্য 10,000 বলেন? বলা আছে? প্রতি মাসের জন্য 10,000 বা প্রতি বিল অফ এন্ট্রির জন্য 10,000 বলা আছে বলেন? এখন এই কর্মকর্তা তার ইচ্ছা মতো কি চেঞ্জ করতে পারে না, মানে টেকনিক হারাইতে পারে না যে ঠিক আছে প্রত্যেক আইটেমের জন্য প্রতি মাসের জন্য? করতে পারে কিনা বলেন? তাহলে শখ না দিলে একটু প্রবলেম আছে কিনা বলেন? তাহলে আদর্শ আরে প্র্যাকটিস করলে শখ তো অবশ্যই দিবেন। তাহলে ট্রেডিং ব্যাট প্র্যাকটিসকারী শখ দিতে হবে না? দিতে হবে ভাই। এখন যেসব ট্রেডার্স মানে যাহা কিনেন তাহাই বেচে, সে যদি যোগানদার হিসেবে প্র্যাকটিস করে তাহলে শখ না দিতে পারবে। সে বলছে না সেবা প্রদানকারী, সেবা প্রদানকারী রেয়াত না নিলে এই উচিলায় উনি না দিয়ে পারবে। কি বলেন সবাই? বুঝতে পারছেন ভাই? স্যার টেন্ডার যদি পণ্য বিক্রি করি, হ্যাঁ টেন্ডারে প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে, তাহলে তো আপনি সেবার সঙ্গে পড়ে গেছেন না? জি স্যার। তাহলে তো আপনি না দিয়ে পারবেন, যে আপনি বলবেন আমি সেবা প্রদানকারী। সেবা প্রদানকারী, বুঝতে পারছি। কিন্তু আপনি যদি কখনো নগদ টাকায় বেচে মানে ট্রেডিং ব্যাট হিসেবে বেচেন তাহলে দেওয়া লাগবে না? হ্যাঁ তাহলে দেওয়া লাগবে স্যার। আচ্ছা এখন বোঝেন, অব্যাহতি পণ্যের ব্যবসায়ী শখ দিবে? জি স্যার। অব্যাহতি পণ্যের ব্যবসায়ী যেমন ডিম বিক্রি করেন, ময়দা বিক্রি করেন, চাল বিক্রি করেন, এরা কি শখ জমা দিবে? দিবে তো স্যার। সবাই কি একমত ওনার সাথে? ভাই সঠিক উত্তর বলছে কিন্তু। তার মানে আপনার সেলস ব্যাট যাই হোক, আপনার যদি সেবা না হয় আর আপনার পণ্য বা সেবাটা যদি সার্ভিস না হয় তাহলে শখ দিতে হবে কিনা বলেন? জি স্যার। সবাই একমত? দ্বিমত আছেন কে বলেন? এখন বলেন শখ জমা দিবেন কে কে? সবাই ক্লিয়ার? বলছি যে 43টা সেবার মধ্যে 43 নাম্বার এসআরওতে 99টা সেবা সংজ্ঞা দেওয়া আছে কিনা বলেন ভাই? তাহলে এই 99টা সেবা তো শখ দিবে না। ক্লিনিং কোম্পানি, সিকিউরিটি কোম্পানি এরা যদি রেয়াত না নেয় শখ দিবে না। এর মধ্যে তৈরি পোশাক একটা সেবা না বলেন? তৈরি পোশাক, ফার্নিচার এরা সেবা কিনা বলেন? মিষ্টান্ন ভান্ডার, ঠিক না, হোটেল, তাহলে এরা শখ না দিয়ে পারবে? কি বলেন? তৈরি পোশাকদের সেবা এটা কি স্যার? এটা কিভাবে? এটা ট্রেডিং আইটেম না স্যার এটা? শুনে সরকার আইন দ্বারা কিছু কিছু পণ্যকে সেবা হিসেবে ডিক্লেয়ার দিচ্ছে। এর মধ্যে যেমন ফার্নিচার, হ্যাঁ ফার্নিচার, তৈরি পোশাক, মিষ্টান্ন ভান্ডার এগুলিকে সরকার সার্ভিস হিসেবে বলছে, যদিও পণ্য সরকার বলছে এগুলি সেবা। আপনি 33 নাম্বার মুশকের আগে 43 এই এসআরও দ্বারা সেবা সংজ্ঞাগুলি সরকার ব্যাখ্যা করছে। ঠিক আছে? তাহলে বলে শখ দিবে না কে কে? আপনার ক্লিয়ার কিনা? দিতে হবে না? সবাই কি বলেন? আপনি অব্যাহতিপূর্ণ শখ আপনার রেয়াত নাই, কিন্তু আপনি এই ধারা অনুযায়ী জরিমানার সম্মুখীন হবেন কিনা বলেন? ভাই আমি একটা কথা বলি, আমাদের এক ব্যাট অফিস থেকে আমার পরশুদিন আমার এক ক্লায়েন্টকে ওই যে এর আগে 6.10 দেয় না, এই জন্য 10,000 টাকা করে প্রতি মাসের জন্য ফাইন করছে। এখন ওই কী করছে, চূড়ান্ত আদেশ দিয়ে দিছে। তাহলে এখন ওনাকে 36 মাসের জন্য, 36 মাস 30 মাস ছিল মনে সম্ভবত, 3 লাখ টাকা দিতে হবে কিনা বলেন? দিতে হবে? উনি 6.3 ঠিক মতো রাখে, উনি মূল্য ঘোষণা ঠিক মতো দিছে বা শখ ঠিক মতো দিছে, উনি ক্রয় বিক্রয় হিসাব ঠিক আছে, উনি কী করে নাই 6.10টা বুঝতে পারে নাই, রাখে নাই। 2 লাখ টাকা বেশি লেনদেন হলে 6.10 টাকা লাগে। এখন 3 লাখ টাকা দেওয়া লাগবে কিনা বলেন? তখন ম্যানেজমেন্ট ধরবে না যে কেন দেওয়া লাগলো? সবাই কি বলেন? বলবে না? এটা তো মার্কেটে প্র্যাকটিস নাই। এই যে প্র্যাকটিস নাই দেখেই তো বলছি আপনার পকেটে আমার 2 লাখ টাকা আছে। কেন বলছি? এখন আপনারা আজকে থেকে নিয়োগ শুরু করে দেন,
এখন আপনাকে যদি 1 মাস পরে চিঠি দেয়, আপনি বলতে পারবেন কিনা চিঠি পাওয়ার আগে আমি রাখছি? বলতে পারবেন কিনা বলেন? মনে করেন আপনি আজকে থেকে সবগুলি 6.10 দিয়ে দেন, 1 মাস পরে আর যদি আপনাকে চিঠি দেয়, তাহলে আপনি বলতে পারবেন কিনা যে চিঠি ইস্যু করার আগে আমি আপডেট হয়ে গেছে কিনা বলেন? সবাই কি বলেন? জি স্যার। আপনি চিঠি ইস্যুর আগে যদি আপডেট হয়ে যান, উনি ধরতে পারবে আপনি আগে দিচ্ছেন না পরে দিচ্ছেন। আপনি তো বলতে পারবেন যে আপনি চিঠি দেওয়ার আগে আমি আপডেট হয়েছি, আমি তো জানার মধ্যে ভুল থাকতেই পারে, আপনারা তো প্রচার চালান না, সরকারেরও তো কিছু দায়িত্ব আছে, সরকার তো প্রচার চালায় না। এখন আপনি নিজের থেকে আপডেট হয়ে গেছেন কিনা বলেন? এখন চিঠি পাওয়ার পরে যদি দেন তাহলে কাজে লাগবে না। এবার এবার চিন্তা করে। তাহলে আশা করি আমি আমার বুঝাইতে পারছি। শখ কারা দিবেন না আপনারা সবাই জানেন। সবাই কি বলেন? রেফারেন্স পাইছেন না? আর এই স্যার, কি আসতে পারে না? ভাই আপনার সাউন্ডটা ক্লিয়ার ছিল না, আরেকবার বলবেন? স্যার এই যে 9.1 এর তো স্যার আমরা এই তথ্যটা দিই না, আশা করি দিই না। তো এটা স্যার, এটা দিয়ে কি ধরনের চিঠি আসবে স্যার? 10,000 টাকা করে ফাইন প্রতি মাসের জন্য। অলরেডি চিঠি আসছে আমার থেকে পার্সোনালি, আপনার যে করে ক্লায়েন্টের নাম মুছা দিয়ে দিব। এমনকি ওই যে চূড়ান্ত আদেশও আসছে টাকা জমা দেওয়ার জন্য। এটাতে কি বলে, সমন জারি করছে টাকা দেওয়ার জন্য। এখন ওনারা আপিলাতে যাবে। আচ্ছা যাক, যারা দায়িত্বে আছেন ভাই, ছোটখাটো ভুলের জন্য কেন ঝামেলায় পড়বেন, ঠিক না? স্যার ঠিক, ওই এইটা কি স্যার, এটা কোথায়? আমি বলি অনলাইনে ঢুকে আপনি ফর্মে গিয়ে 6.10 পূরণ করা যায়, মাসেও 5 করা যায়, কোয়ার্টারলিও করা যায়। আচ্ছা যাক, সবাই বলেন। ভাই আপনার সাউন্ডটা ক্লিয়ার না, আপনি আমার আলাদা ফোন দিয়েন বা গ্রুপে বললেন, কারণ যেহেতু কথা অর্ধেক ভেঙে ভেঙে আসে, উত্তর দিতে পারবো না, তো না বলতে উত্তর দেবো কীভাবে বলেন? আচ্ছা এখন বলেন যে এই পর্যন্ত বলছেন তো কারা শখ দিবে কারা দিবে না, সবাই ক্লিয়ার কিনা বলেন? ভাই আপনি অব্যাহতি পণ্যের ব্যবসা করেন, শখ না দিয়ে পারেন, কিন্তু একটু রিস্কে আছেন কিনা বলেন? শোনেন, সরকারের এখন টাকার যদি দরকার হয়, সরকার খুঁজবে না যে কোন কোন জায়গায় গ্যাপ আছে, কি বলেন? জি। সরকারের যখন টাকার দরকার হবে, আপনি কি করেন যে যখন পকেটে অনেক টাকা থাকে তখন কি আর টেনশন করেন, কিন্তু যখন একটু পকেট চাপাচাপি হয় তখন একটু নিজেও কি চাপাচাপি করেন না, যে আচ্ছা কোন ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে, আরে দোস্তরে 10,000 টাকা দিয়েছিলাম, এরকম করেন কিনা বলেন? তেমনি সরকারেরও তো রেভিনিউ দরকার, তখন সরকার খালি মেকানিজম খুঁজবে, আচ্ছা শখ কারা কারা দেয় তাদের মামলা দিয়ে দাও। এইগুলি কিন্তু সারা রেডি করে রাখছে, যখন দরকার হবে তখন বাই করবে। এই কারা কারা রিটার্ন দেয় না, দিতে পারে না। যে সরকার যদি কালকে মনে করে যে ব্যাট নিবন্ধন নিচে 2,80,000, রিটার্ন জমা দেয় কত, ধরেন 25%, কথার কথা উদাহরণস্বরূপ, তাহলে বাকিরা কেন দেয় না? সবাইকে সমন জারি করতে পারে না? করতে পারে কি না? 5,000 টাকা করে ফাইন দিয়ে দিল, এগুলি করতে পারে, অস্বাভাবিক কমিশনের মাথা থেকে বেরোলো করতেই পারে। এবার চিন্তা করে আপনার থাকলে আইনের বিধি বোঝেন, এটাই হচ্ছে কথা। না জানা স্যার এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি শুধু উৎপাদক সহ ঘোষণা করবে না, বাকি সবাই করবে তো? না সেবা প্রদানকারীও করবে না যদি রেয়াত না নেয়। আচ্ছা, দুইটা। স্যার আমাদের একটু সেবা প্রদানকারীর ক্ষেত্রে কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? এখন শুনতে স্যার পাচ্ছি। হলো ওই যে মিষ্টান্ন ভান্ডার, এগুলো তো স্যার মার্কেটে মানে রিবেট দিতে গেলে স্যার ওনারা সহজ চায়, যেহেতু এটা যদিও পণ্য সেবা হিসেবে ঘোষণা করা হয়েছে, সহজ চায়, সেই ক্ষেত্রে সার্কেল থেকে একটা চাপ থাকে। আমি তো আপনাকে আমি বলি, শুনেন আপনি কি বলছি খেয়াল করেন। আমরা বলছি মিষ্টান্ন ভান্ডার যদি রেয়াত নেয় শখ দিবে, রেয়াত না নিলে দিবে না। সে বলবে যে আমি তো রেয়াত না নিলে আমার ব্যাখ্যা আছে, আমার শখ দেওয়া লাগবে না। সেবার ক্ষেত্রে তো শখ দেওয়া লাগবে না। শুনেন, সেবার ক্ষেত্রে শখ দেওয়া লাগবে না। সরকার মিষ্টান্ন ভান্ডারকে বলছে সেবা, ফার্নিচারকে বলছে সেবা, তৈরি পোশাককে বলছে সেবা। যদি এরা বলে এখন আমি রেয়াত দিব না, তাহলে এরা শখ না দিয়েও পারবে না। রেয়াত নিলে যে শখ দিতে হবে এটা কোথায় বলা আছে? আরে হাবিব ভাই, আপনি এতগুলি কোর্স করার পরে যদি আপনি এই প্রশ্ন করেন, বাকিরা করবো কি বলেন? এই দেখেন না দেখেন না শুনেন, আমি একটা কথা কি, একটা লোক বেশি বেশি কোর্স করলে তার প্রত্যাশা বেশি থাকে তো, যে উনি অনেকগুলি জানে, অনেকগুলি কোর্স করছে, উনি ট্যালেন্ট। কারণ আপনার তো এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই দেখেন
ধারা 46-এর ইয়াতে কি বলা আছে, আপনি আবার ওই রাগ করেন না, কিন্তু এমনি আন্তর্জাতিক কারণে বলছি এটা। কি বলেন, আপনাদের প্রত্যাশা ছিল এই পোস্টটা আপনি করবেন না, বুঝেন নাই? স্যার আপনার সাথে যুক্ত হওয়ার জন্য করতেছি আর কি। আচ্ছা যাক, শোনেন, সমস্যা নেই। দেখেন কি লেখছে, আপনি আমার মনে নিয়েন না, মাথায় নেন। উপকরণ উৎপাদক ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে ঘোষিত নেই এমন উপকরণ বা পণ্য বিপরীতে পরিশোধিত উপকরণ কর, তাহলে সহগে ঘোষণা না থাকলে রেহাত পাবেন? স্যার এটা পণ্যের ক্ষেত্রে বলছে, সেবার ক্ষেত্রে বলে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি নেন, ঠিক আছে আপনি নিয়েন, হ্যাঁ, তারপরে আমাদের বললেন। সবাই কি বলেন? মানে স্যার না না, আপনি নিয়েন, আমি বলি, শুনেন ভাই, আইনের ব্যাখ্যাগুলি বুঝতে হয়। বলছে উপকরণ উৎপাদ সহগে ঘোষণা, শোনেন ভাই, সবাই কি বোঝেন, রেয়াতে শর্ত হিসেবে শখ থাকতে হবে না? এখন উনি যদি সেবার শখ প্রদান না করে, এটা উপকরণ আপনি প্রমাণ দিবেন কিভাবে বলেন? স্যার 19 সালে তো বললো সব সেবায় স্যার সহগ দিতে হবে না। আপনার মতো, শোনেন আমি বলি, আপনার মতো এরকম ভুল ব্যাখ্যার কারণে এক কোম্পানির 30 কোটি টাকা কাটা গেছে, এক অ্যাডভাইজারের এই ভুল ব্যাখ্যার কারণে 30 কোটি টাকা কাটা গেছে। জি স্যার, আমি একজন কমিশনারকে এই কোশ্চেনটা করছিলাম স্যার, উনি আমাকে বলছে সেবার ক্ষেত্রে কোনো সহগ দিতে হবে না। মার্কেটে স্যার আপনি যে কথাটা বলছেন, আপনার কাছে তো আমার প্রথম শিক্ষা স্যার। আপনি বলছেন মিষ্টান্ন ভান্ডারে দিতে হবে, আমার একটা ক্লায়েন্ট আছে স্যার, আমি মিষ্টান্ন ভান্ডারে দেই, কিন্তু ওনার কোশ্চেন হলো এটা লাগবে না। আচ্ছা এইটা লাগবে না, উনি এই ব্যাখ্যাটাই দিচ্ছে। আপনি যেটা আচ্ছা, সবাই কি বলেন, সবাই কি বলেন, আমি বলি, সবাই কি বুঝেন, ধারা 46-এর শর্ত অনুযায়ী সহগ না দিলে রেহাত পাবেন? ভাই সবাই কি বলেন? উপকরণ উৎপাদ সহগ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে ঘোষিত নেই এমন উপকরণ বা পণ্যের বিপরীতে পরিশোধিত উপকরণ কর, তাহলে বলে সহগ না থাকলে রেহাত পাবেন? রেয়াতে পূর্ব শর্ত যেতেছে স্যার, তাহলে রেয়াতের শর্ত সহগ না, কি বলেন? তাহলে রেয়াতের শর্ত, ধারা 46-এর একটা শর্ত সহগ থাকতে, সহগে থাকলে না থাকলে আপনি রেয়াত পাবেন বলেন? এই যে আপনি বললেন যে বিজ্ঞাপন আমি রেয়াত দিব, বিজ্ঞাপন করতে যে আপনি যেই ইনস্ট্রুমেন্ট ইউজ করছেন এগুলি সহগে না, আপনি রেয়াত পাবেন? তাহলে রেয়াতের শর্ত হিসেবে দেওয়া লাগবে না? রেয়াদের মূল শর্ত হচ্ছে তো 4.3 তে উপকরণ হিসেবে তারা ঘোষণা করে। জি উপকরণ, কারণ এটা বলছে সহগের মধ্যে ওই উপকরণগুলি ব্যাখ্যা আছে। এই যে আপনি একটা টিভিসি বানাইছেন, টিভিসি বানাইতে আপনি ট্রলি ভাড়া নিয়েছেন, ঠিক না ভাই, স্টেজ ভাড়া নিয়েছেন, ক্যামেরা ভাড়া নিয়েছেন, এগুলো উপকরণ না? এইভাবে চিন্তা করেন, তাহলে আপনার উপকরণের প্রমাণ হবে। শোনেন হাবিব ভাই, আমি আপনাদের বলি, রেকর্ডে বলা ঠিক না। আমি এই যে আজকে থেকে 10 দিন পরে একটা সরকারি প্রতিষ্ঠানে ট্রেনিংয়ে যাব, বুঝছেন? এর আগেও 5টা কোম্পানি সরকারি আমাকে গভর্নমেন্ট জিও করে টাকা দিচ্ছে, বুঝছেন? এবার কিন্তু এগুলি আমার কি জানেন, ফেসবুকে বলি না কেন, ওনারা আমাকে অফিসিয়ালি নিষেধ করছে, যেগুলি বলা যাবে না। আপনি আমার 5 সাথে যোগাযোগ করেন, আমি আপনার দেখাবো না আমি কাদের সাথে ট্রেনিং করাতে যাবো। ওইখানে এনবিআর এর কর্মকর্তারা থাকবে, বুঝছেন? এখন এগুলি ভুল শিখালে হইতো না। আপনার সবাই কি বলেন, আমি যে ব্যাখ্যা দিছি পারলে ভুল প্রমাণ করেন। উপকরণ প্রমাণ না দিতে পারলে আপনি রেয়াত পাবেন না স্যার? তাহলে রেয়াতের শর্ত হিসেবে শখ থাকতে হবে না ভাই? অবশ্যই। তাহলে এই বললাম তো, এক কোম্পানি 30 কোটি টাকা কাটা গেছে, কিন্তু ওই সিএফওটা আমি চিনি, সে 2 বছর আগে জাকিস্তানের ট্রেনিং আমার সাথে তর্ক করছিল, ঠিক আছে? এখন কিন্তু চাকরি নাই, আমি তাদের চিনি, ব্যক্তিগতভাবে চিনি। ওই কোম্পানির লোক আমার সাথে ট্রেনিং করতে আসছিল, শুধু একা না 13 জন আসছিল এই কদিন আগে। আচ্ছা যাক, এখন আপনারা সবাই ক্লিয়ার কিনা বলেন? ভাই একটা শখ দিলে কি 10 টাকা বেশি লাগবে? দিয়ে দিলে সমস্যা কি? সবাই কি বলেন? না স্যার। মাঝে মাঝে কি সতর্কতার জন্য, শোনেন এই যে আরেকটা জিনিস বলি, এখানে কি বলছে খেয়াল করেন, বলছে না উপকরণ মূল্য, কি বলছে বলেন? দেখ স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? জি স্যার, জি স্যার। কি বলছে? উপকরণ মূল্য 7.5% অধিক পরিবর্তনের ক্ষেত্রে মোট উপকরণ বলা আছে না? মোট উপকরণ। জি স্যার। এবার আইন বছর বছর চেঞ্জ হয় না ভাই? এবার আপনি যদি মনে করেন যে আমি এক কাজ করি, আমার একটা র মেটেরিয়ালের মূল্য 7.5% বদলালে আমি শখ দিয়ে দিলাম, সবগুলির মূল্য টোটাল 7.5% চেঞ্জ হলে শখ দিয়ে দিলাম, তাহলে আপনি সেফ জোনে আছেন না ভাই? মনে করেন আপনার 5টা র মেটেরিয়াল লাগে, এর মধ্যে একটার মূল্য 7.5% ওঠানামা করছে, বাকিগুলো স্টিল আছে, তাহলে আপনি শখ দিতে পারেন কিনা বলেন?
দিলে কি সেফ জোনে থাকলেন না, যে কখনো যদি মাঝখানে নাই চেঞ্জ হওয়ার আমি খেয়াল করি নাই কিন্তু আমি রিক্সে নাই, সবাই কি বলেন? জি স্যার। তাহলে ওই 2 বছর আগে যখন এই ব্যাখ্যাটা বাইরে ছিল বাজারে যে সেবা প্রদানকারী সহগ দেওয়া লাগবে না, তখন আমার ওস্তাদ কি বলছিল, ওস্তাদের নাম বললাম না, যার বই দিয়ে ক্লাস করাইতেছি, স্যারে বলছিল যে সহগ দিতে সমস্যা কি, দাও তুমি সেফ জোনে আসো, কারণ দ্বারা 46 শর্ত মানতে হলে সহগ দিতে হয়। ধরতে পারছেন সবাই? আচ্ছা স্যার, একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে এই সহগ যে আমরা জমা দিব, হুম ধরেন এখন একটা প্রোডাক্টের দাম কমতেছে বাড়তেছে, এখন আমি তো একটা প্রোডাক্টের উপরে 2-3টা সহগ জমা দিচ্ছি, হুম এখন যদি 7.5% যে একটা লিমিট আছে, হ্যাঁ। ওটা কি স্যার তাহলে কি মানে মানে আমার সবগুলো সহগই ভ্যালিড থাকে মানে না, আমি বলি নাকি last আপনার ক্রয় মূল্য সেটাকে চেঞ্জ হয়েছে তো না, একটা বস five আমি হয়। পোস্টে পাসকে পোস্ট করতে হয়েছে, ক্রয় মূল্য চেঞ্জ হয়েছে না বিক্রয় মূল্য চেঞ্জ হয়েছে? স্যার সহগ মূল্য ঘোষণাটা চেঞ্জ ওই ভাই আমি আপনি বোঝেন বোঝেন আপনি কথা খেয়াল করেন না, এখানে কি বলছে, মোট উপকরণ মূল্য মানে কি বলেন, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? উপকরণ মূল্য, উপকরণ মানে কি? ক্রয় মূল্য। কাঁচামাল। উপকরণ মানে জি কি? স্যার। তাহলে আমরা বলছি যে কাঁচামালের মূল্য চেঞ্জ হইলে বিক্রয় মূল্য তো চেঞ্জ হইলে বলে না, বলছে? না না, স্যার। বিক্রয় মূল্য চেঞ্জ করতে বলবেন। তাহলে কাঁচামালের মূল্য চেঞ্জ, আপনি আপনি আমি সতর্কতার জন্য বললাম একটা চেঞ্জ হইলেও দিয়ে দিয়েন, সবগুলি টোটাল চেঞ্জ হইলেও কি দিয়ে দিন, তাহলে সেফ জোনে আছেন। আচ্ছা আমি একটু আগাই, আজকে বেশি কোশ্চেন হয়ে গেছে তো সামনে আগাই, কি বলেন? এখন স্যার। আপনারা দেখেন এই যে মোটামুটি আইডিয়া দিলাম, সহগ কি, সহগ মূল্য ঘোষণা পার্থক্য কি, তারপরে সহগ কারা দিবেন একটা আইডিয়া পাইছেন। হ্যাঁ, এখন এই সহগটা কিভাবে দিবেন একটু আলোচনা করি, অসুবিধা নাই। আজকে যে জায়গা থেকে শেষ করব, পরে ক্লাস ওইখানে শুরু করব। এখন বলেন এই ছবি দেখে কি বোঝেন আপনারা? এটা হলো চিপস। চিপস। এখন মনে করেন এই চিপসের জন্য আমি একটা শখ দিতে পারি না, এই চিপসের জন্য একটা দিতে পারি, 4 রকম চিপস কিনা বলেন? জি স্যার। আচ্ছা এরকম আলাদা আলাদা সব হইতে পারে। কথার কথা মনে করেন আমাদের কোম্পানি এরকম 4টা টেস্টের চিপস আছে, তাহলে যদি আমাদের সবগুলির র মেটেরিয়াল একই রকম, কস্টিং একই রকম, ফ্লেভারের দাম একই রকম, তাহলে 4টা শখ দিবেন না একটা শখ দিবেন? স্যার এটা একটাই দেয়া যেতে পারে। আচ্ছা আমরা বুঝি, মনে করেন আমরা সিঙ্গেল শখ দিলাম, কথার কথা। হ্যাঁ, এখন অনেক কোম্পানি অনেক প্রোডাক্ট না, যদি এরকম হয় সবগুলি হুবহু একই কস্টিং, তাহলে আমরা সকল চিপস দিতে পারি না, সকল ফ্লেভার? জি স্যার, এটা তো সম্ভব। স্যার আমি যতটা যেভাবে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে স্যার অবলিক দিয়ে দিই, যেমন এটা না oblique, ওটাই তো, মানে- আমার এক ক্লায়েন্ট বাণিজ্যিক আমদানি করে, জুস আমদানি করে, বুঝছেন, বিলোফেটিতে একই রেট, যেমন উনি ম্যাঙ্গো জুস আনে, অরেঞ্জ জুস আনে, হ্যাঁ, তার পাইনাপেল জুস আনে, মিক্সড ফ্রুট আনে, তাহলে আপনি সবগুলি যখন দেখলেন ইউনিট প্রাইস এক, তাহলে ফ্রুট জুস দিয়ে দিতে পারেন না, ব্র্যাকেটে দিয়ে দিলেন ম্যাঙ্গো অবলিক, অরেঞ্জ অবলিক, তারপরে ব্যানানা, এভাবে কি দিয়ে লাস্টে মিক্সড ফ্রুট দিয়ে দিলেন, কি বলেন? জি স্যার, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য পরিমাণ জি, সবকটা না, এক থাকে। বিক্রয় মূল্য আমরা আসতেছি না, ক্রয় মূল্য এবং উপকরণের মূল্য যদি এক হয়। আচ্ছা এখন মনে করেন এই প্রোডাক্টের প্যাক সাইজ হলো 25 গ্রাম, 40 গ্রাম, আর কত 70 গ্রাম, তাহলে এই 4টা যদি শখ আলাদা দেয়, তাহলে 25 গ্রামের 4 ফ্লেভার 4টা না? জি স্যার, যদি ওটা আলাদা আলাদাই দেন, হবে। আর যদি এক দেন তাহলে একটা। তাহলে এইভাবে যদি মানে 4 ফ্লেভারের জন্য একই শখ দেন, তাহলে 3 সাইজের জন্য 3টা শখ দিলে হয়ে যাবে না? 25 গ্রামের জন্য স্যার। একটা, 40 গ্রামের জন্য 40 একটা, 70 গ্রামের জন্য একটা। আর যদি কস্টিং আলাদা হয় তাহলে 12টা দেওয়া লাগবে কিনা? 25 গ্রামের 4টা, 40 গ্রামের 4টা, 70 গ্রামের 4টা, দেখেন ধরতে পারছেন কিনা? স্যার উপকরণের মূল্যটা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল দিতে হবে। হ্যাঁ, আপনি যদি এরকম হয়, আপনি দেখবেন বাজারে যে আপনি চকলেট আইসক্রিম কিনবেন আর ভ্যানিলা আইসক্রিম কিনবেন, চকলেট আইসক্রিমের দাম মনে হয় 5 টাকা বেশি, খেয়াল করে আজকে দেখেন কালকে। জি স্যার, কারণ এটার ভিতরে এটা কস্টিংটা আলাদা। তাহলে তাহলে পোলার বা ইগলু বা যারা আইসক্রিম বানায় তারা কি করবে, চকলেটের জন্য একটা শখ দিবে, ভ্যানিলার জন্য একটা দিবে না? অবশ্যই স্যার। এবার চিন্তা করে। আচ্ছা তারপরে দেখেন এইভাবে আপনার যদি ক্যান হয়, ক্যানের জন্য একটা শখ, 200 ml এর বোতল, 300 ml এর বোতল, এভাবে দিতে পারেন কিনা বলেন? তাহলে এইভাবে আমি ভাই কারো স্পন্সর না, এগুলি জাস্ট ক্লাস বোঝানোর জন্য গুগল থেকে দিয়ে দিছি। আপনাদের কোম্পানির প্রোডাক্ট যদি আপনারা চালাইতে চান তার ছবি দিয়ে দিন, ক্লাস করাই দেবো, অসুবিধা নাই। এটা জাস্ট আমি কি ওপের কারো স্পন্সর নেই নাই, জাস্ট ক্লাস বোঝানোর জন্য সাথে, জাস্ট একটা না একটা তো বুঝাইতেই হবে, কি বলেন?
এখন স্যার। তাহলে এই সাইজ অনুযায়ী শখ দিবেন কিনা বলেন। তাহলে এইভাবে জি স্যার। সাইজ অনুযায়ী, ফ্লেভার অনুযায়ী, টেস্ট অনুযায়ী কি আলাদা আলাদা। তাহলে এখানে প্রত্যেকটার জন্য আলাদা হতে পারে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা শখ দেওয়া লাগবে না ভাই? জি স্যার। আচ্ছা, এখন এইভাবে সিঙ্গেল প্যাকেটের জন্য দিতে পারেন, বড় ফ্যামিলি প্যাকেটের জন্য কি এইভাবে সাইজ অনুযায়ী কি ভ্যারাইটিস অনুযায়ী শখ দিতে হবে। তাহলে বলেন এখন এই জিনিসের শখ দিবেন কিভাবে? কোনটা স্যার? কার্টুন? হ্যাঁ, কার্টুনের শখ দিবেন কিভাবে? স্যার এটা স্কোয়ার ফিট হিসেবে হ্যাঁ ঠিক আছে, আপনি 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 জায়গা মতোই গেছেন। তাহলে ভাই বললো স্কোয়ার ফিট হিসেবে, সবাই কি ওনার সাথে একমত? কারণ কি স্যার, এক এক আইটেমের কার্টুন এক এক রকম না ভাই সাইজ। জি স্যার, এবং এটার মধ্যে আরেকটা ভেরিয়েশন থাকতে স্যার, প্লাই, যেমন কার্টুনে নির্ভর হ্যাঁ করে হ্যাঁ ধরতে পারছি। প্রাইসটা কত টাকা। তাহলে দেখেন এইভাবে আপনাদের 3 প্লাই 5 প্লাই 7 প্লাই দিতে পারেন কিনা বলেন, সবাই ধরতে পারছেন? জি এই স্যার। বাকিরা কথা বলেন না কেন, রাগ করে আছেন নাকি? ঠিক আছে, প্লাই অনুযায়ী দেওয়া যায়। না না ভাই শোনেন, আমি বলি ক্লাস যাই হোক, হ্যাঁ যেভাবে ক্লাস করাই, এখন আমি কিন্তু সারাদিন ব্যাটারি রিটার্নের কাজ করার পরে কিন্তু ক্লাস করাইতেছি, কি বুঝছেন? এখন দু একজন কথাবার্তা না বলে তো এনার্জি পাওয়া যায় না, কি বলেন? জি স্যার। এখন ড্রাইভার গাড়ি চালায় থাকে শুনতেছি। না না, দুই একজন তো ওই যে গল্প বলার মতো হু হু বলতে হয়, নাহলে তো গল্প বলার লোক ঘুমিয়ে যাবো। না স্যার, আছি স্যার, আবার অন্তত দুইজন সারা দেন, ওই যে একজন এক ভাই দেয় আরেক ভাই একটু দেন, তাহলে একটু বুঝতে পারি যে আপনারা বুঝতেছেন, ঠিক আছে? আচ্ছা দেখেন তাহলে এইভাবে 7 প্লাই 5 প্লাই হয়েছে কিনা দিতে পারবেন না? জি স্যার। আচ্ছা এইভাবে এখন বলেন, আমরা তো কাপড়ের ব্যবসায় নামতেছি, হ্যাঁ অনেকে টাকা দিছে, আপনারা তো দেন না এখনো, না আপনাদের মধ্যেও অনেকে দিছে। এখন বলেন যে এই কাপড়ের শখ দিবেন কিভাবে? স্যার এটা মিটার হিসেবে। আচ্ছা মিটার হিসাবে এক ভাই বললো, এখন আপনি বলেন এই প্রত্যেকটার কালার অনুযায়ী এতগুলি শখ কিভাবে দিবেন? স্যার এটা একটা করা যেতে পারে, যখন কাপড়ের একটা প্যাটার্ন, ধরুন কথার কথা হচ্ছে স্যার শার্টিং কাপড়, মানে যদি কাপড়ের নির্দিষ্ট একটা প্যাটার্ন ধরে দেওয়া যেতে পারে। আচ্ছা দেখ সাইম ভাই ব্রেন খাটাইতেছে, আপনারা কিন্তু খাটাইতেছেন না। দেখেন এখন আর এখানে স্যার আমরা যদি এরকম করি, না বেক্সি ফেব্রিক্স এর এক প্রাইস, হ্যাঁ তারপরে হ্যাঁ, এই যে ধরতে পারছেন এই যে শফিক ভাই, এই যে ফেব্রিক্স এর উপরে শুনেন স্যার ভাই, প্রাইসের উপরে বেস করে আমার করতে আপনি হবে। লজ্জা পায়া চুপ থাকবেন না, আপনি সারা জীবন কিন্তু জিনিসটা ক্লিয়ার হবেন না, লজ্জা পাওয়ার কিছু নেই, এখানে আমরা নিজেরা সব, হ্যাঁ দেখেন কনস্ট্রাকশন ওয়াইজ। হ্যাঁ। তাহলে আপনার যদি এরকম হয় যে যে যেমন ইন্ডিয়ান কি বলে পাকিস্তানি 3 পিস একটা শখ দিয়ে দিতে পারেন না, জি স্যার। যেগুলি কাছাকাছি রেটে এক রেটের, তারপরে পবলিন কাপড়ের একটা শখ দিয়ে দিতে পারেন, পর্দার কাপড়ের একটা শখ, মানে আমরা গ্রুপ করে দিতে পারি না, হ্যাঁ রেমন্ডের আলাদা। এখন মনে করেন আপনি স্পেনে গেলেন গেঞ্জি কিনতে, তাহলে আমরা কি জানি দেখেন, ক্রয় মূল্য 7.5% রাজবিদ্যুতের শখ দিতে হবে, 1000 টাকা 7.5% কত বলেন? 75 টাকা স্যার। 75 টাকা। তাহলে এখন যদি রিসপেন্ড চিন্তা করে বা চিন্তা করে আমরা রেয়াত নিব, কথার কথা রেয়াত নিব, কেনার সময় ব্যাটারি রেয়াত নিব, কথার কথা শেখার জন্য, তাহলে সে 1000 টাকার প্রোডাক্ট কমে 925 টাকার উপরে হইলে আর 1075 টাকার উপরে হইলে একটা শখ দিয়ে দিতে পারে না, যে 925 থেকে 1075 টাকা পর্যন্ত এই শখ পারে স্যার। তাহলে এইভাবে 3-4টা শখ গ্রুপ করে দিলে সকল কালার সকল সাইজ চালাই দিতে পারে না? যায় স্যার। তাহলে এইভাবে ঠিক না শখ দিবেন, হ্যাঁ খেয়াল করে। তারপরে এইভাবে দেখেন আপনার কোম্পানি যদি এরকম বিভিন্ন রকম ফ্লেভারের চকলেট আনে, এই প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করার ইচ্ছা আছে, হ্যাঁ এটা আমার এক ক্লায়েন্টের, তাহলে এইভাবে ম্যাঙ্গো ক্যান্ডির জন্য একটা, অরেঞ্জ ক্যান্ডির জন্য একটা, তারপর স্ট্রবেরি ক্যান্ডির জন্য একটা শখ দিবেন না? জি আলাদা আলাদা। হ্যাঁ তারপরে নেসক্যাফে ইম্পোর্ট করলেন, মনে করেন 900 গ্রামের জার, 300 গ্রামের জার, 200 গ্রামের জার, এইভাবে শখ দিবেন না? জি স্যার। তাহলে মোটামুটি বলেন শখ কত প্রকার দিবেন, কি দিবেন, এটা পুরো আপনার ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে এখন আলাল ভাই পণ্য বেচার আগে শখ দিবেন, আলাল ভাইটাকে বুঝি, কি বলেন? আলাল ভাই পণ্য বেচার আগে কি করবে? শখ দিবে। সব দিয়ে স্যার। জি স্যার, দিবে স্যার, দিবে। দেখেন এখন আলাল ভাই এই যে শখ, এটা ফরম্যাট, হ্যাঁ শখের ফরম্যাট,
তাহলে এখানে আলাল ভাইয়ের কোম্পানির নাম লিখবেন আলাল ট্রেডিং, লিখবে কিনা বলেন? কি লিখলো? আলাল ট্রেডিং। তারপরে কি লিখলো? তার ঠিকানা, তারপর তার নিবন্ধন নাম্বার, বিন নাম্বার। এটা অনলাইনে কীভাবে দেন দেখা দেবো না। তারপরে এখন দাখিলের তারিখ, যেই দিন দাখিল করবেন ওই দিনের তারিখ দিবেন না ভাই? জি স্যার। এই জন্য আমরা লিখি Submission। যেদিন জমা দেবেন ওই দিন দিবেন। তারপরে রাখছে যে ঘোষিত সহগ অনুযায়ী পণ্য সরবরাহের তারিখ। তাহলে বলেন যে এইখানে একটু লিখতে হয় আর কি, যেমন উৎপাদনকারী পণ্য বেচার আগে জানে না যে আমি কবে পণ্য বেচবো, কি বলেন? জি স্যার। আমরা কি করি উৎপাদনে পণ্য ইয়া করতে গেলে, যেমন আমি সরিষার তেল এর একটা ব্যবসা শুরু করতেছি, এখন আমি বিএসটি থেকে লাইসেন্স দিব না যে আমার সরিষার তেলে ব্র্যান্ড নাম এটা, কি বলেন? তারপরে আমি ওই আরো অন্যান্য অথরিটির থেকে ট্রেডমার্ক নিব না। তাহলে আমি জানি কি না যে আমি সরিষার তেলটা 15 দিন পরে বিক্রি করব, কি বলেন? আমি এই লাইসেন্স ছাড়া কি বেচতে পারবো? বেচতে তো ভোক্তা অধিকার ধরবে, কি বলেন? জি জি। তাহলে আমি যদি এখন প্ল্যানিং করি বিএসটি লাইসেন্স পাইতে লাগবে 7 দিন, ভোক্তা কি ট্রেডমার্ক পাইতে লাগবে 7 দিন, আমি 15 দিন পরে প্রোডাক্টটা সাপ্লাই দিব, তাহলে আমি তখন ডেট দিতে পারবো কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, এখন যেই ভাই যাহা কিনে তাহাই বেচে, উনি এনে সাথে সাথে বিক্রি করে দেয় না? জি স্যার। তাহলে উনি কি এখন শখ দিয়ে 15 দিন বসে থাকবে বেচার জন্য বলেন? ব্যবসায়ী তো প্রোডাক্ট রেখে দেয় না। তাহলে এখন আমরা এইভাবে করি বাস্তবে, যে শখ দেওয়ার পরে পরের দিন বিক্রি করে দেই। তাহলে আমরা আইন অনুযায়ী 15 দিন বসে থাকবো না, বলতে পারবো তো যে আমি শখ দিয়ে তারপরে বিক্রি করছি, কি বলেন? এখানে আইনের একটু জি স্যার। মানে ব্যত্যয় আছে না? যদি বলতো উৎপাদনকারী 15 দিন আগে দিবে, ব্যবসায়ী বেচার আগে দিবে, তাহলে সঠিক হইতো না, কি বলেন? কারণ আমি কি পণ্য না বেচে বসে থাকবো? ভাই অনেকে তো স্যার, পণ্য আমরা তো ফ্যাক্টরিতে সব- আনে না, কি বলেন? অনেকে পণ্য চট্টগ্রাম থেকে বেচা দেয় না? অনেক আছে স্যার। আপনি প্রোডাক্ট খালাস হলে মনে করেন যে বিভিন্ন ডিস্ট্রিবিউটররা আমি তো এটাই বলছি। তাহলে আমরা কি বলছি যে এটা হলো আইন, আর বাস্তবতা হলো কি আমরা অন্তত আইন মানছি যে আমরা আলাল বাই খাতা এন্ট্রি দিছি, সাথে সাথে শখ জমা দিছি, জমা দিয়ে বিক্রি করছি। দেখেন ধরতে পারছেন কিনা? তারিখে আমার রেট কাটা যাবে যে আমি বেচার আগে তো শখ দিছি, কি বলেন? বেচার আগে শখ দিছি। তাহলে হ্যাঁ, তাহলে এটা তো বলছেন তাহলে ফরম্যাট। তাহলে বলেন ফরম্যাটে কারো কোশ্চেন আছে? তাহলে লাগছে বিধি 21 দ্রষ্টব্য আর ওই মুশক 4.3, এটা হলো সহগের স্যার ফরম্যাট। জি স্যার একটু কি করি স্যার, এখন আমি তো 4.3 তে স্যার যে ঘোষিত যে অনুযায়ী যে প্রথম বিক্রয়ের তারিখ বা সরবরাহের তারিখ, এই তারিখটা দেই না, শুধু সাবমিশন। আরে ভাই এটা তো সব সময় দেওয়া সম্ভব না, এটা ফরম্যাটে আছে, আপনার মতো আমিও দেই না। মানে এটা তো বাধ্যবাধকতা নাই না বাধ্যবাধকতা নয়, আমি তো বুঝাইতে হইব ক্লাস, এই জন্য আমি বুঝাচ্ছি। না, না, আপনি তো কবে যে আমি স্যারে কি- এটা বুঝাইলো না কেন, এটা মনে এড়ে গেল। না না স্যার, ঠিক আছে অবশ্যই জানা দরকার। ঠিক আছে, আমিও একটু আচ্ছা থ্যাংক ইউ দেখেন। তারপরে দেখেন ক্রমিক সংখ্যা মানে কি, ওই যে প্রথম আইটেম আমরা তো এক পেটার জন্য একটা পেজ খুলি, তারপর এসএস কোড, এটা কি বিল অফ এন্ট্রিতে আছে না এসএস কোডটা? তারপরে আপনি কি যেই জিনিসে পারচেস করছেন ওই জিনিসের নাম না, কিভাবে বিক্রি করছেন কেজিতে, কিভাবে আমরা কেজিতে, কেউ যদি পিসে বিক্রি করছে লিখবে না পিস, কেউ যদি লিটারে বিক্রি করে লিটার, তাহলে এইভাবে। এখন দেখেন তো আপনি যাহা কিনেন তাহাই বেচেন, তাহলে আপনার র মেটেরিয়াল কি, এটাই তো, জি কি বলে সবাই, যে আপনি যাহা কিনেন তাহাই বেচেন, তাহলে আপনি যাহা কিনছেন তাহাই বিক্রি করছেন, এটাই র মেটেরিয়াল না ভাই? আপনি তো আকার আকৃতি কোনো চেঞ্জ করেন নাই। তাহলে বলেন আমরা কেজিতে বিক্রি করছি, তাহলে 1 কেজির জন্য শখ দিব না? জি স্যার। তাহলে এখন 1 কেজি দাম বের করি। বিল অফ এন্ট্রিতে দেখেন টোটাল বেস ভ্যালু দেওয়া আছে কিনা, এটা বিল অফ এন্ট্রিতে টোটাল বেস ভ্যালু দেওয়া আছে কিনা বলেন? 4,87,84,000 টাকা আছে কিনা বলেন? জি স্যার। দেখে কইছেন না দেখে কইছেন এটা করাকে? ওই তো স্যার, আপনি তো স্লাইড তো সামনে স্যার। এই দেখেন আছে কিনা বলেন? 4,78,84,000 টাকা আছে কিনা? জি আচ্ছা, তাহলে এই বেস ভ্যালুকে আমি যদি পরিমাণ দিয়ে ভাগ দিই প্রতি কেজি দাম পাবো কিনা বলেন? জি স্যার। তাহলে আমরা এই দেখেন বেস ভ্যালুকে এটা দিয়ে দিব, বেস ভ্যালুকে পরিমাণ দিয়ে ভাগ দিলাম, বেস ভ্যালুকে পরিমাণ দিয়ে ভাগ দিলাম, প্রতি কেজি দাম 94 টাকা 63 পয়সা। সবাই বুঝছেন কিনা বলেন? জি স্যার ক্লিয়ার। তাহলে আমার 1 কেজির দাম কত? 94 টাকা 63 পয়সা না? আচ্ছা এখন বলেন এই যে এখানে কি বলছে অবচয় সহ, খেয়াল করেন
এখন এই যে অবচয়, এই অবচয়টা ব্যবসার নেচার অনুযায়ী চেঞ্জ হবে। এখন একজন ভাই যদি ফল আমদানিকারক হয়, তা সে বলতে পারে না আমার নিচের কার্টুনগুলি নষ্ট হয়ে যায়, বলতে পারে কিনা বলেন? আপনারা যারা ডিস্ট্রিবিউশনে ব্যবসা করেন, আপনার প্রোডাক্টের নেচার অনুযায়ী ওয়েস্টেজ হয় না? জি স্যার। তাহলে বলেন সব ব্যবসার ওয়েস্টেজ কি একরকম হবে? না স্যার, পণ্যের ধরন এখন অনুযায়ী। একজন যদি শীট আনে, স্টিলের শীট, সে যদি বলে 10% ওয়েস্টেজ, ব্যাট অফিস মানবে? না, কি বলেন, মানবে? এখন আপনি যদি মনে হয় প্রাইভেট কার আনি, আমি 10% ওয়েস্টেজ দিব, মানবে? বা প্রাইভেট কার ওয়েস্টেজ কি আপনি এক পিস আছেন, এক পিস বিক্রি করে দিচ্ছেন, সবাই কি বলেন? জি স্যার। যেন আমার এক ক্লায়েন্ট আনে কি কয়, বলে যে আমরা ড্রামে করে ওই মোবিল মেনটেন্যান্স করে না, মোবিল নিয়ে আসে, হ্যাঁ, সাবসা বা মোবিল আনে, 20 কেজি ড্রাম আছে, 20 লিটারের ড্রাম। এখন ওরা বলে স্যার আমাদের ড্রাম যদি চ্যাপডাও হয়ে যায়, আমরা কি করি, ওই ড্রাম বিক্রি করে দেয়, তাহলে ওয়েস্টেজ আছে বলেন? না স্যার। তাহলে এখন বলেন আপনার এই প্লাস্টিকের দানায় ওয়েস্টেজ কত পার্সেন্ট দেখাবেন? আপনি তো ওয়েস্টেজ দেখাইতেই পারেন, দানার একটা ব্যাগ ছিঁড়া যেতে পারে, সবাই বলে ওয়েস্টেজ কত পার্সেন্ট দেখাবেন? স্যার 2 থেকে 3%। এই বাকিরা ওনার সাথে একমত? রাইট 5%। আচ্ছা দেখ, 5% ওয়েস্টেজ দেখি, খেয়াল করেন, ওয়েস্টেজ দিবেন না না দিবেন এখন আপনাদের সিদ্ধান্ত। 1 কেজির দাম কত? 9.94 কত? 63। তাহলে ওয়েস্টেজ যদি দেন, তাহলে এখানে লিখতে হবে না 1.5% বলছেন, 0.5 লিখতে হবে কিনা বলেন? স্যার সবাই দেখেন তো, 0.5 লিখতে হবে না? জি স্যার। জি স্যার। 1000 গ্রামে 5% কত? ইন্টু 5%, 50 তো ঠিকই তো আছে না? এখন দেখেন, জি স্যার। এই আরেকটা করে দিয়ে দিই, দেখেন তাহলে এখন এই যে মূল্য চেঞ্জ হয়ে যাবে না কেন ভাই? জি স্যার। আপনি যখন ওয়েস্টেজ চেঞ্জ করবেন, তাহলে ওয়েস্টেজ দাম এখন বলেন, আপনি কি ওয়েস্টেজ ছাড়া একক প্রতি ব্যয় 94 টাকা রাখবেন, না ওয়েস্টেজ 99 টাকা রাখবেন? আপনি কিন্তু ইউনিট প্রাইস বেড়ে যাবে। এখন বলেন ওয়েস্টেজ নেবেন কি না? নেব না স্যার। নেবেন না? স্যার ওস্টেজ দিলে কি সমস্যা? আমার যে ওস্টেজ হয় তো ওস্টেজ দিতে আচ্ছা হবে। বোঝেন না, আপনি বোঝেন, শোনেন, 94 টাকার উপরে 34% এডিশন করে, ধরেন আমরা 33% করলাম, দিব না নিব না। এখন আপনি যদি এটার উপরে ওয়েস্টেজ করেন, তাহলে ক্রয় মূল্য কত বৃদ্ধি পেলো বলেন? তাহলে একক প্রতি ব্যয় বাড়লে ট্রেজারি বাড়বে কিনা বলেন? কি পারবে স্যার? দাঁড়া, শব্দ চিঠিমিট করে নেই। আপনি বোঝেন, এই যে ক্রিটিক্যাল জিনিস তো এই যে বোঝাচ্ছে, এই কারণে আপনি যদি 94 টাকা ক্রয় মূল্য ধরেন, তাহলে এটার উপরে 34% এডিশন করে 15% ব্যাট দিয়ে পণ্য বেচবেন না? জি স্যার। এখন 94 টাকার জায়গায় যদি ওয়েস্টেজ ধরেন, তাহলে ক্রয় মূল্য কত হইলো বলেন? স্যার তখন 98 টাকা সামথিং হবে। 99 টাকা। তাহলে ওই একক প্রতি ব্যয় বৃদ্ধি পাইছে কিনা বলেন? জি স্যার। সবাই ধরতে পারছেন? ধরতে পারেন না এমন কে আছেন? এটা ভাই, আপনি যেই পরিমাণ ওয়েস্টেজ দিবেন, Wastage দিলে আপনার হচ্ছে একক তাহলে প্রতি উপকরণের মূল্য বৃদ্ধি পাবে কিনা বলেন? হ্যাঁ বেড়ে যাবে। আপনি যদি বলেন 10% ওয়েস্টেজ, তার মানে কি ওয়েস্টেজের মূল্যটা আপনার ক্রয় মূল্যে ঢুকে যাবে না? হ্যাঁ জি বুঝতে পারছি। এখন বলেন ওয়েস্টেজ দিবেন কিনা? না স্যার উপকরণের ক্রয় মূল্য বাড়লে আমার সমস্যা কি স্যার? এই ভাই বুঝেন, ওনারা বুঝান, উপকরণের ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্য বেড়ে যাবে না? হ্যাঁ স্যার, বিক্রি মূল্য তো বাড়বে। বিক্রয় মূল্য আপনি ওই মূল্যে বেচতে পারবেন? সবাই তো বেচতে পারে না। স্যার আপনি তো স্যার বললেনই যে এই সহগের ঘোষণার সাথে কোনো সম্পর্কই নাই। না 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 আমি না, কত টাকা শুনে বিক্রি করছি? ঘোষণাতে সম্পর্ক না, এটা বিদ্যা বুঝাইছি। এখন ব্যাট অফিস তো এটা ধরে হিসাব করবে। কি বলেন ভাই? আপনি বলছেন আসলে শুনেন না, জিনিসটা মজা করে একটু- রাগ করেন না, মুরগি কিনে আনছেন, আপনি পা দেখছেন কয়টা বলেন? দুইটা স্যার। কিন্তু রাত্রেবেলা তো পেঁচ লাগিয়ে গেছে, খাইতে বসছেন, আপনার ফ্যামিলির ভাবি বা মা, জি আজকে আমি জানি না বিয়ে করছেন কিনা, রোস্ট বানাইছে 4টা, এখন আপনি টেনশনে পড়ে গেছেন কিনা বলেন? মুরগির পা তো কিনলাম 2টা, কিন্তু রোস্ট তো হইলো 4টা। স্যার টেনশনের তো বিষয় স্যার। আপনি যদি আবার জানেন যে না ওই কি বলে টকরান দিয়েও কি ইয়ার আমাদের সে টকরান বলে যে মুরগিটা 4 টুকরা করা যায়, তাহলে তখন আপনি বুঝবেন না? এইভাবে বোঝেন যে আমরা সরল বিদ্যা করলে তো না ভাই, যারা ব্যবসা চালায় তারা বোঝে। এখানে 99 টাকা হলে এখানে ভাই টাকাটা পারবে না, এটার উপর আবার 34% এডিশন দিলে এখানে হিট করবে না, সবাই কি বলেন? ট্রেজারি বৃদ্ধি পাবে না?
হ্যাঁ বাড়বে কিনা সেলিং বলেন? প্রাইস বাড়লে হয়তো ট্রেজারি বাড়বে। তাহলে এখন বলেন ওয়েস্টেজ ধরবো না ধরবো না? ট্রেজারি বাড়ছে, ট্রেজারি বেশি জমা দিতে হবে, তো হচ্ছে তো যত কম খরচ করা যায়। হ্যাঁ, এইটা তো লাইনে আসছেন। তাহলে আমরা শিখি আগে, কি বলেন? ওয়েস্টেজ ছাড়াই ধরলাম। তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 94 কি? আগে ভাই শোনেন, বিদ্যা শিখেন, তারপরে ফাঁকিবাজি শিখেন, আগে বিদ্যাটা শিখেন। তাহলে উপকরণের মূল্য 1 কেজি দাম 94 টাকা, ধরতে পারছেন কিনা বলেন? জি স্যার। রেয়ারটা পরে বোঝাবো, ওই যে বিল অফ চার্জ রেয়ার কীভাবে নেবেন, ইন্স্যুরেন্স কীভাবে নেবেন, এটা বোঝাবো আগে, এটা পরে বোঝেন। এগুলি এখন আনি না, এগুলি পরে আনি, আগে মেন জিনিসটা বোঝাই। এখন আপনি দেখেন ব্যাট অফিস থেকে বলে না 40% এডিশন, বলে কি না? তাহলে আপনি প্রোডাক্টের দাম ধরেন 94 টাকা, ধরেন আমরা এই বিল অফ এন্ট্রি ছাড়া পোর্ট চার্জ ইন্স্যুরেন্স এখন রেয়ার দিব না। এখন এই 94 আমরা কি শিখছি বলেন? আপনি 15% ব্যাট দিয়ে আসছেন, 5% এটি দিয়ে আসছেন, 20% অ্যাডজাস্ট করলে সরকারকে নতুন টাকা দিবেন না 0 হয়ে যাবে বলেন? যা পাইছেন তাই অ্যাডজাস্ট হবে না? জি স্যার। তাহলে আমি বলছি কি দেখেন, আপনি সরকার থেকে পাইলেন 15%, হ্যাঁ, আর এটি পাইলেন 5%, 20% পাইছেন কিনা বলেন? জি স্যার। তাহলে আমি বলছি এই 20%কে 15 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলে 100 টাকার প্রোডাক্ট 133 টাকা 33 পয়সা, উপরে 15% সেল ভ্যাট দিলে 0 হয় না? ঠিক তেমনি চিন্তা করেন, এই যে আমরা প্রোডাক্টটা ইনপুট করলাম, এটার উপরে 15% ভ্যাট দিছে কিনা বলেন? এই যে টোটাল 4,87,84,000 টাকার উপর 15% ভ্যাট দিচ্ছেন কিনা? জি স্যার। এটি দিচ্ছেন কত? 5% দিচ্ছেন না? তাহলে মোট রেয়াত এবং এটি সমন্বয় করেন কত? 95,76,000 টাকা কিনা বলেন? 802 টাকা। তাহলে এর বেশি কি অ্যাডজাস্ট করতে পারবেন? না। এর বেশি গেলে কি ট্রেজারি দেওয়া লাগবে না? ভাই যার এখানে, আপনি তো বুঝের মানুষ, ক্লাসে যে দেখেন এখন বোঝেন। তাহলে আমরা কি বলছি, এই 94.63 টাকার 33.33 যদি 5% এডিশন করে, তাহলে কি দিব না নিব না? এরপরে বাড়লে কি ট্রেজারি বাড়বে? তাহলে বলেন এটা 33.33% মানে কি 31 টাকা 54 পয়সা কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এই 31 টাকা 54 পয়সা আপনার বাস্তব জীবনে কি এত টাকা লাভ হয়? বলেন, এত টাকা লাভ হয়? না, হয় না। হয় না। বাস্তব জীবনটা এরকমই হয়, 4 টাকা 76 পয়সা হয় না? আচ্ছা বলেন, 94 টাকা জিনিস বেচলে কয় টাকা লাভ হইতে পারে সর্বোচ্চ? 10 টাকা সর্বোচ্চ। সর্বোচ্চ। ভাই বলছে 10 টাকা, তাহলে আমরা লিখলাম 10 টাকা। ভাই কি বলছে? 10 টাকা বলছে। তাহলে 94 টাকা জিনিস বেচলে কয় টাকা লাভ হয়েছে? 10 টাকা। আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি যে আলাল ভাই যে বেতন, টোটাল বেতনকে ইয়ে দিয়ে ভাগ দিলে প্রতি কেজির জন্য 1 টাকা বেতন হইতে পারে না? হতে পারে। আচ্ছা, খালাস খরচ, এই যে উনি যে প্রোডাক্টটা লোড করছে, আনলোড করছে, তারপর ইয়া করছে, তাহলে প্রতি কেজির জন্য যেমন 25 কেজির একটা ব্যাগ আপনি পোর্টের থেকে নামাইছেন, আপনার গোডাউনে ঢুকাইছেন, আবার ওইখান থেকে ডেলিভারি দিচ্ছেন, ভাগ দিলে প্রতি কেজির জন্য 75 টাকা খালাস খরচ হইতে পারে না? এগুলি অ্যাজাম্পশন করে অনেক সময় দেওয়া লাগে বাস্তবে কালকে। সেলস প্রমোশন 10 পয়সা, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, ওনার যে দোকানে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স আছে না ভাই, যেখানে প্রোডাক্টটা রাখে গোডাউন, ব্যাংকে যে সুদ, অন্যান্য প্রত্যক্ষ খরচ, এইভাবে সিএনএফ এর কমিশন, সিএনএফ এর টাকাকে কি করলেন? টোটাল বিল অফ এন্ট্রি কেজিতে ভাগ দিলেন। এইভাবে বলেন আমরা এই খরচগুলি ব্যয় করতে পারি কিনা? আর আপনি তো বলছেন মুনাফা 10 টাকা, তাহলে বাদ বাকিটা এই যে 16 টাকা 87 পয়সা আমি বিবিধতে দিতে পারি কিনা বলেন? দিতে পারি। এখন বিবিধ কেন দিলাম? কারণ আমার তো বাস্তবে আসলে এত টাকা হয় না। আর ইন্সপেক্টর স্যার 34% এডিশন না করলে কি কাগজ জমা নিবে না, ধরতে পারছে সবাই? আচ্ছা, এখন আপনার ইন্সপেক্টর স্যার যদি বলে 34% এডিশন, কথার কথা, কত পার্সেন্ট? আচ্ছা দেখ, এটা বুঝে নি আগে। দেখেন 33.33% যদি এডিশন করেন, দেখেন 33.33% যদি এডিশন করেন, তাহলে আপনার উপকরণের মূল্য কত? 94 টাকা 63 পয়সা। সংযোজন কত? 31 টাকা না? 31 টাকা 54। টোটাল কত হইলো বলেন? 126 টাকা 17 পয়সা কিনা? যার উপরে ব্যাট দিবেন কত? 18.93।
কি বলেন বিক্রয় মূল্য কত? 145 টাকা 10 45 পয়সা। টাকা। সব পণ্য যদি একসাথে বেচে দেন ভ্যালু হচ্ছে কত? 6,38,00,000। ব্যাট আসবে কত? 95,76,000 টাকা। তাহলে দেখেন তো সমন্বয়, এই যে এ ব্যাট এবং এটি সমন্বয় থেকে এটা যদি বাদ দেন, সরকার থেকে 314 টাকা এখনো পাওনা আছেন কিনা বলেন? জি স্যার। কারণ দশমিকের কারণে। এখন যদি এখানে কথা আপনি 34% এডিশন করেন, 34 দেন, তাহলে দেখেন 34% যদি এডিশন দেন, এখানে দিতে হবে 17.42। দেখেন তাহলে আপনাকে কত টাকা ট্রেজারি জমা দেওয়া লাগে ভাই? দেখেন তো 48,000 টাকা। কত দিচ্ছে দেওয়া লাগছে? 48,000 টাকা। 10.66% এডিশন বাড়াইছেন কিনা বলেন? আগে ছিল 33.33 আর এখন দিচ্ছেন কত? 34। শুধু এটা রাউন্ড ফিগার করার কারণে। এবার সবাই ধরতে পারছে? সবাই ইয়াটা কোন জায়গায়? বলছে আপনারা কি ধরতে পারছেন গোমরটা কোন জায়গায়? জি জি স্যার। তাহলে আজকে এই জায়গায় শেষ করে 10টা বেজে গেছে। হ্যাঁ, প্রশ্ন উত্তর নেই। তাহলে আমরা এই এক্সেলটা দিয়ে দিই, আপনি স্টাডি করেন। নেক্সট ক্লাসে এখান থেকে দুলাল ভাইটা দেখাবো, দেখা শুরু করবো। কি বলেন? সাথে একটু উৎপাদনকারী সহ দেখা দিব না স্যার আমার একটা অফ টপিক একটা প্রশ্ন ছিল ভাই। অফ টপিক সবই হোক, প্রশ্ন উত্তর নিব। 10 মিনিট সময় দিব, তো 10 মিনিট আপনারা দিচ্ছেন। এখন আমি আগে এটা ক্লোজ করি। সবাই কি বলেন? জি স্যার। এই সফটগুলো দিয়ে স্টাডি করি, সহকে মোটামুটি 90% শেষ। তাহলে আজকে যেহেতু 10টা বেজে গেছে, নেক্সট ক্লাসে বাকিটা শেষ করে আবার ওই আলাল ভাই খাতাপত্র করি। এগুলি মানে শখটা কত উৎপাদনকারী একটা শখ দেখাবো। উৎপাদনকারী শখ না থাকলে শখটা পূর্ণাঙ্গ হবে না, কারণ ওইখানে আরও কিছু এই সার্ভিসটা রেয়াত, আর এটারও কি ওই পড়চাষটা রেয়াত নিয়ে দেখাবো। ঠিক আছে, 5%ও দেখাবো। তাহলে আজকে এখানে ক্লোজ করি। স্যার এখানে একটা প্রশ্ন স্যার। না, প্রশ্ন নিব, ক্লোজ করি সবাই। ঠিক আছে, তাহলে ক্লোজ করলাম। 10 মিনিট জি, বসে আছে, যেটা আমি ব্রেক নিছিলাম। এখন বলেন, একজন একজন করে বলেন। স্যার ওই কাস্টমসের যে বিল অফ এন্ট্রিতে আরডিএসডি যেটা ওই সূত্রটার আপনার কাছে তো ওই সূত্রটার আছে, ওই যে এক্সেল শিট আছে, ওইটা কি একটু দেওয়া যায় কিনা? হ্যাঁ, ক্লাসে পরে দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর বলেন স্যার এখানে আমি কি প্রশ্ন করতে চাইছিলাম? বলেন না, প্রশ্ন করে ফেলার না, তাহলেই তো হয়ে যায়। না স্যার, আমি শুনছিলাম। ব্যাপারটা হচ্ছে স্যার, আমি যদি কোনো লোকাল পারচেস এগেইনস্টে আমি স্যার ওটা আমি 9.1 এমটি দেই না, মানে এটার এগেইনস্টে স্যার কোনো রিবেটও নেই, সেক্ষেত্রে অডিট আমার কি ধরনের সমস্যা করতে হ্যাঁ, পারে? অডিটে দ্বারা 46 কি বলা আছে জানেন? যে যদি আপনি পারচেস কম দেখান, হ্যাঁ, বা পারচেস কম দেখান বা বেশি দেখান, বা রেয়াত বেশি নেন বা কম নেন, তাহলে সর্বোচ্চ সমপরিমাণ সর্বনিম্ন অর্ধেক ফাইন করতে পারবে। স্যার আমি বুঝতে পারি না, আবার একটু মনে করেন আপনি ক্রয় বিক্রয় কম দেখাইছে, এই যে এখানে দেখেন দ্বারা 85 কি বলছে যে আপনি কি করছেন মনের বলে, বা মানে এটা ব্যাখ্যালি করছে, কিন্তু কাস্টমার মনে করবো আপনি কৌশল অ্যাপ্লাই করছেন। দ্বারা 85-তে বলা আছে, এই দেখেন, এই যে দেখেন, দাখিলপত্রে কোনো করের পরিমাণ অন্তর্ভুক্ত না করিবার ব্যর্থতা কি লেখছে? অনুল্লিখিত উৎপাদ করের সমপরিমাণ। কি বুঝছেন? যে আপনি রিটার্নে যে সেলস ব্যাট দিচ্ছেন, কিন্তু আজকের মতো দেখান না। এই যে আপনারা পারচেস করেন, ব্যাট দেখান না। হ্যাঁ, উৎপাদ কর মানে কি? বিক্রয় সময় না? জি স্যার। আবার কি বলছে? দাখিলপত্র প্রাপ্য উপকরণ করে রেয়াত অধিক গ্রহণের অনিয়ম। তাহলে বেশি দেখালে ওই যে দেখেন অনুল্লিখিত উৎপাদ করে সমপরিমাণ। আর আর এখানে কি লেখা আছে? যদি আপনি রিটার্নে কোনো সেলস না দেখান, তাহলে যেই টাকা দিচ্ছেন ওইটা তো দিবেন, আরও সমপরিমাণ ফাইন দিবেন। স্যার আমি সেলস এর কথা বলি না স্যার, আমি লোকাল একটা রহিম ভাই, এন্টারপ্রাইজ থেকে আপনার তো জ্ঞানী মানুষ। এই দেখেন, আপনার আমি সবগুলি দেখাই দিছি। এখানে তো একটা একটা করে আছে। হ্যাঁ, একটা একটা করে আছে না? এই যে নির্ধারিত রিটার্ন না দিলে 10,000 টাকা, উৎপাদ করে কোনো পরিমাণ অন্তর্ভুক্ত না করা, এটা কি বোঝেন? কোনো উৎপাদ করের কোনো পরিমাণ অন্তর্ভুক্ত না মানে কি বলেন? পাইছেন? জি স্যার। রেয়াত বেশি, এগুলি তো আছে, একটা একটা করে আছে। আপনি পড়বেন অপশনটা। আমি তো মাছ ধরা শিখিয়ে দিছি। আর মাছ আপনি বসি দিয়েও ধরতে পারেন, জাল দিয়েও ধরতে পারেন। ঠিক আছে স্যার আমার একটা তৈরি করব স্যার। জি?
আমি যখন সহগটা তৈরি করব জি তখন যদি ডান দিকে যে স্যার বেতন তারপরে মজুরি এইগুলোতে আমি খরচটা দিলাম, জি এখন এই খরচটা স্যার আমি কিসের উপর ভিত্তি করে দিব? আচ্ছা মানে এখন আমি তো আপনার কি ধরনের প্রতিষ্ঠান এটা বলেন? স্যার আমি তো জানার জন্য প্রশ্ন করছি। আরে ভাই জানার জন্য ওই যে আমি বলি শুনেন, আমি রুগী বুঝে উত্তর দিতাম। এখন আপনি যদি বলতেন যে আমি একটা বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠান আছি, তাহলে বলতাম আপনার ওই যে বাণিজ্যিক আমদানিকারকের যে 12 মাসের খরচ এটা গড় বাই করেন, বেতনের গড় বুঝছেন, বিদ্যুৎ বিলের গড়, হ্যাঁ এন্টারটেনমেন্টের গড়, তাহলে এই 12 মাসের অ্যাভারেজকে আপনি ইউনিট প্রতি মাসে কত টাকা সেল করে বাই করতে পারবেন না? পারবেন কিনা বলেন? স্যার বুঝতে পারলাম না হ্যাঁ। স্যার, আরেকবার একটু বলবেন? আপনি যদি আপনি কি ছাত্র না চাকরি করেন সেটা বলেন? আমি চাকরি করি আচ্ছা আপনি যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাহলে আপনি নেক্সট ক্লাস মতো ওয়েট করেন, ওখানে দেখাবো যে আপনার যে সিএ রিপোর্টে আপনার খরচগুলি আছে না? হ্যাঁ আমার তো খরচগুলো আছে হ্যাঁ সিএ রিপোর্টে। কত সিএ বছর রিপোর্ট সিএ রিপোর্টে বা এরকম ওই আয় ব্যয় হিসাবের থেকে খরচগুলি নেওয়ার পরে আপনার যদি 1 বছরের উৎপাদন ক্যাপাসিটি দিয়ে ভাগ দেন, তাহলে প্রতি কেজির জন্য কস্টিমাই করতে পারবেন? এটা তো স্যার হিস্টোরিক্যাল স্যার, আমার তো আর ভবিষ্যতে আমি কি বিক্রি করতে পারবো এটা তো আমার কাছে নাই। আমার আচ্ছা কতটুকু আপনার যদি খরচ হয় নতুন ভবিষ্যতে আমি কোম্পানি জানি। হয়, শুনেন আপনার যদি নতুন কোম্পানি হয়, একেবারে নতুন, আগের কোনো রেকর্ড নাই, তাহলে আপনি অনুমান করে যেই 3 মাস উৎপাদন হয়েছে বা 1 মাসে যে প্রোডাকশন দিলেন, 1 মাসের বিদ্যুৎ বিল এভারেজ করে দেন, ইন ফিউচারে আবার যখন আসবে তখন অ্যাকচুয়াল করার ট্রাই করুন। আমরা অনুমান করে করি না অনেক সময়। না স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার আমি তো ভবিষ্যতে আমি কতটুকু সেল করব ভাই কতটা আপনার কোম্পানির উৎপাদন গেছে কতদিন হয়েছে? অনেকদিন স্যার, তো আমার কোম্পানি উৎপাদন করতেছে ধরেন স্যার 12 সাল থেকে। তাহলে পিছনের রেকর্ডের ইয়া করে আপনি দেন না, এভারেজ করে দেন না, তাহলে তো যায়। মানে মানে অ্যাপ্রক্সিমেট হইলেই চলবে মানে জি জি আমি তো এই জন্যই তো আপনি তখন জিজ্ঞাসা করছিলাম, আমরা তো ডাক্তার ভাই, শুনেন রুগী বুঝা ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি বলতেন এই যে আমি আমার কোম্পানি 6 বছর, তাহলে আপনি পিছনের 1 বছরের অ্যাভারেজ দিয়ে করেন বা 2 বছরের দিয়ে করেন, আপনার উৎপাদনকারীটা দেখাই নাই, নেক্সট ক্লাসে দেখাবো, ওয়েট করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার ওই যে একটা হলো স্যার এয়ার টিকেটের বিক্রির ব্যবসা আর কি, একই বিজনেস স্যার আবার ভিসা পারমিশনের ব্যবসা করি। জি এখন এয়ার টিকেটের বাস্তবতা যেটা রেকর্ড হচ্ছে তো স্যার ভয় লাগতেছে। বাস্তবতা হলো আমরা স্যার এয়ার টিকিট দেই সারা মাসে, মাস শেষে যেহেতু এটা মূসক দ্বারা এছাড়া দ্বারা অব্যাহতি পাত্র লাস্টে যা লিখ, আর পারমিট স্যার ভিসা পারমিশনে স্যার প্রতিদিনই লিখতে হয়। এখন স্যার আমি যদি 2টা সেলস বুক ইউজ করি এবং 2টা 6.3 ইউজ করি, এটা কি স্যার সমস্যা হবে? না 2টা 6.3 করার ইউজটা আপনি রেজিস্টার একাধিক রাখতে পারেন। এয়ার টিকেটের জন্য আলাদা, ইয়ার জন্য আলাদা রেজিস্টার 6.2.1 বা 6.12 রাখার সমস্যা নেই, কিন্তু আপনি একই বিনে 2টা। এখন যদি আবার এরকম হয় আপনার 2টার অফিস 2 জায়গায়, তাহলে আবার রাখতে পারবেন আলাদা স্যার। না না 2টা ফ্লোর তো স্যার শুনেন, 2টা অফিস যদি 2 জায়গায় তাহলে আবার রাখতে পারবেন, যে এয়ার টিকেটের জন্য একটা সিরিয়াল নাম্বার, হ্যাঁ। আর যদি একই জায়গায় হয় তাহলে পারবেন না। যদি এরকম হয় যে ওই একটা রামপুরা একটা মালিবাগ, তাহলে আবার রাখতে পারবেন। না না স্যার ওই যে ফ্লোর তো আলাদা আলাদা স্যার, বারবার তো ফ্লোরে কাজ আমি করতে কি বলছি, হ্যাঁ এই যুক্তি যদি হয় যে 12 তলাতে আপনি এয়ার টিকেট বেচেন, এয়ার বেচে এটা রাখবেন, কিন্তু ওইখানে আবার সিরিয়াল মেনটেন করবেন, তাহলে আবার সম্ভব। আপনি বোঝেন স্বপ্নতে ঢোকেন, স্বপ্নতে কাউন্টার 3টা থাকে না? জি স্যার। তাহলে তারা 3 কাউন্টার ইউজ করে না, কাউন্টার 1, কাউন্টার 2, কাউন্টার 3। ঠিক তেমনি আপনি ওইভাবে চিন্তা করবেন যে 7ম ফ্লোরে একটা চালান বই ইউজ করেন, 6ষ্ঠ ফ্লোরে একটা ইউজ করেন, এইভাবে চিন্তা করেন। জি স্যার। কারণ ফ্লোর অনুযায়ী তাহলে রাখতে পারবেন 2 ফ্লোরের জন্য 2টা আলাদা, 2টা আলাদা রাখতে পারবেন, সিরিয়ালটা ঠিক রাখবেন। স্যার রেজিস্ট্রেশনে কি অ্যামেন্ডমেন্ট করতে হবে স্যার? ফ্লোরগুলো উল্লেখ করতে হবে কেন? আপনি কি, আমরা তো জানি আপনি যে কটা ফ্লোর প্রত্যেকটা অ্যাড করছেন, তাহলে তো আপনি এখানে আবার একটা গ্যাপ আছে, তাহলে আপনি সবগুলি ফ্লোর একসাথে অ্যাড করবেন, তাহলে আপনি তাহলে তো আপনার তথ্যের গরমিল আছে আবার, ফ্লোর যদি অ্যাড না করে থাকেন। না তথ্য না স্যার, অফিসের ঠিকানা ফ্লোর দেওয়া নাই। পুরা বিল্ডিং এ আপনার? পুরা বিল্ডিং কি আপনার? হ্যাঁ জি স্যার, পুরা বিল্ডিং আমার স্যার। তাহলে আর ফ্লোর দেওয়ার দরকার কি? আপনার যদি নিজেরই বিল্ডিং হয় তাহলে তো ফ্লোর দেওয়ার দরকার নাই, তাহলে তো আবার ঠিক আছে ভাই। এই জন্য বলছি রুগী বুঝে উত্তর দিতে হবে। জি স্যার ওকে। কারণ বিল্ডিং ই তো আপনার নিজে কর্পোরেট বিল্ডিং, ঠিক না? তাহলে তো ফ্লোর দিবে কেন? আপনাকে খুঁজে পাবি। আর এমন যদি হয় যে 22 তলা বিল্ডিং ফ্লোর দেন না, এখন ব্যাটার লোকটা খুঁজে পাইতেছে না, এই কোম্পানি কই, তাহলে তো অন্য জিনিস। জি স্যার ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে হ্যাঁ সাইফুল ভাই বলেন, সাইফুল ইসলাম।
স্যার একজন আমদানিকারক মার্চ মাসে তার মাল ইনপুট করেছে, আচ্ছা মার্চ মাসে পণ্য আমদানির মতো বুঝছে, পরেরটা বুঝি নাই। কিন্তু সে মাল খালাস করতে পারেনি। জি এখন সে যদি জুলাই আগস্টে মাল খালাস করে, জি সেক্ষেত্রে বিল অফ এন্ট্রির যে তথ্য এটা 9.1 এ দেখানো যায় না, মানে 4 মাস অতিবাহিত হয়েছে। না আমি বলি, প্রথম হইলো যেই দিন থেকে পণ্য খালাস করে নিয়ে আসছেন না, ওই দিন থেকে 4 মাস কাউন্ট হবে, বুঝছেন? সেক্ষেত্রে তো আমরা বিল অফ এন্ট্রিতে ওর তথ্য পাই না। এখানে যে আচ্ছা কত তথ্য না bill of পাইলে entry- আপনি বোঝেন, আপনি সেলস ব্যাট কত পার্সেন্ট দেন? 15% না 5%? 15%। আপনি এক কাজ করেন, ওই ম্যানুয়াল এন্ট্রি আছে, ওখানে ম্যানুয়াল এন্ট্রি দিয়ে দেন। ম্যানুয়ালি দিলে সমস্যা নেই। না ম্যানুয়ালের সমস্যা কেন? অনেক সময় সফটওয়্যারে পায় না দেখে তো আমরা ম্যানুয়াল এন্ট্রি দিই। শুনেন আমি বলি, ম্যানুয়াল এন্ট্রি দিবেন, ম্যানুয়াল এন্ট্রিও যদি না পান, যদি না না ইউরো দেখায়, আমার সাথে দেখা করেন। আপনার অফিস কোন জায়গায়? স্যার বগুড়া। ও বগুড়া থেকে তো আসতে পারবেন না, তাহলে ফোনে যোগাযোগ করেন, আমার কাছে আরও ওই আছে, আমি দেখাই দেবো না। স্যার আমি ম্যানুয়ালি দিছি, কিন্তু বিষয়টা কনফার্ম হওয়ার জন্য প্রশ্ন করছি। না না ম্যানুয়াল দিলে তো হয়েছে, ম্যানুয়াল রাখছে কেন? অনেক সময় সার্ভারে ইউরো দেখায়, অনেকগুলি দেখায় না, তখন ম্যানুয়াল এন্ট্রি দিছে, ঠিক আছে? আমি ওটা জুলাই মাসের দিকে দেখছি, ওই রিটার্ন গুলোতে অটো আসছে, কিন্তু না পরবর্তীতে না অনেক সময় আগস্ট হয়, মাসে আমাদের তো- যেমন 31 তারিখ বিল অফ এন্ট্রি আসছে, রিটার্ন দিতেছি পরে, ওই এটা হয়তো আপডেট করতে দেরি হয়, আর অনেক সময় সফটওয়্যার ইউরোর কারণে হয় না, এটা অনেক সময় হয়, প্রায় হয়, ঠিক আছে? আর কারো কোশ্চেন আছে? এটা পর- স্যার আমার একটা প্রশ্ন আছে। শুনেন বস, আপনার দরকার হলে ফোনে আমাকে যে স্ক্রিনশট দেওয়া অথবা ইউজারের পাসওয়ার্ড দিয়ে আমি দেখে দিব না, অসুবিধা নাই। ক্লাস কস্টের অতিরিক্ত দেখে দেওয়াই যায়, ঠিক না? কিছু তো রিলেশন তৈরি Okay, করতে হয়, নাহলে তো 2 লাখ টাকা করে পরে পাবো না, বুঝেন নাই? জি স্যার। আচ্ছা যাক, স্যার, তারপর আমার- বলেন। হ্যাঁ স্যার আমরা এলজি বাটারফ্লাইয়ের কাছ থেকে ওই করি স্যার, ওই জবর করি স্যার, জি এলজি বাটারফ্লাই। জি ওরা বলতেছে যে আমরা ওই যেটা মেকিং চার্জ করি ওটার উপর আমরা 15% ভ্যাট দেই। জি ওরা এখন বলতেছে স্যার এটা বলে স্যার অব্যাহতি পাইছে স্যার, এই যে ওই অব্যাহতির এটা আমি হোয়াটসঅ্যাপে একটু দিছি স্যার, আপনি একটু দেখেন। তাহলে ওনারা বলতেছে- তাহলে সকালবেলা ইয়া করে, এখন তো রাত্রে হয়ে গেছে, সকালবেলা মনে হ্যাঁ। করেন দেখে উত্তর দিব না, ঠিক আছে? কিছু মনে করেন না, কারণ না already স্যার 10টা 10 বাজে, ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে, আচ্ছা তাহলে আজকের মতো শেষ করে দিই, সবাই ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।